আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আলোচনা করব উচ্চতর গণিতের প্রথম পত্র, তোমার হচ্ছে 9.2 মূল নিয়মে অন্তরীকরণ। ওকে, এর আগের ক্লাসে আমরা 9.1 লিমিট নিয়ে আলোচনা করেছিলাম। আজকে মূল নিয়মে অন্তরীকরণ 9.2 আলোচনা করব। ওকে, তো মূল নিয়মে অন্তরীকরণ বোঝার আগে তোমাকে বুঝতে হবে যে একটা ফাংশন বা একটা হচ্ছে গিয়া সরলরেখার ঢাল কিভাবে বের করতে হয়। ওকে, কারণ ঢালের ভিতরে হচ্ছে রহস্য। ধরো এই একটা সরলরেখা, ঠিক আছে, এই সরলরেখার ঢালটা আমরা কি করব, বের করব। তো এই সরলরেখার ঢালটা যদি বের করতে যাই, ওকে, তো ধরি এই পয়েন্টে, এই যে এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো এই পয়েন্টে আর হচ্ছে কি তোমার এই পয়েন্টে, তো এই পয়েন্টে দুটো পয়েন্ট নিতে হবে, একটা এই পয়েন্ট আর একটা এই পয়েন্ট। এই পয়েন্টে এক্স এর মান হচ্ছে x1 আর এই পয়েন্টে ওয়াই এর এক্স এর যে আরেকটা ভ্যালু হচ্ছে সেটা ধরি x2। ওকে, আর এই পয়েন্টে ধরি তোমার ওয়াই অক্ষ বরাবর ভ্যালুটা হচ্ছে y1 আর এই পয়েন্টে ওয়াই অক্ষ বরাবর ভ্যালুটা হচ্ছে y2। আমরা সবাই তো জানি যে ঢাল মানে কি, ঢাল মানে হচ্ছে তোমার y2 y1 x2 x1, তাই না? তো এই কথাটা কি বোঝায়? এই কথাটা দ্বারা বোঝায় হচ্ছে y2 y1 মানে কি, তোমার হচ্ছে y অক্ষের যে y2 y1 মানে এই দুইটার ভিতরের পরিবর্তন। y2 y1 দ্বারা কি বোঝায়? ডেল y মানে পরিবর্তন, y অক্ষ বরাবর পরিবর্তন। আর x2 x1 দ্বারা কি বোঝায়? x এর পরিবর্তন, x অক্ষ বরাবর পরিবর্তন, অর্থাৎ x অক্ষ বরাবর পরিবর্তন এবং y অক্ষ বরাবর পরিবর্তন। y অক্ষ বরাবর পরিবর্তনকে x অক্ষ বরাবর পরিবর্তন দ্বারা ভাগ করলে কি আমার ঢাল পাওয়া যাবে। তো এই কথাটার মানে কি লেখা যায় যে x এর পরিবর্তনের সাপেক্ষে y এর পরিবর্তন। ওকে, x এর পরিবর্তনের সাপেক্ষে y এর পরিবর্তনের হার। মূলত ঢাল দ্বারা তাহলে আমরা কি বলতে পারি যে x এর পরিবর্তনের সাপেক্ষে y এর পরিবর্তনটাই হচ্ছে ঢাল, তাই না? x এর পরিবর্তনের সাপেক্ষে y এর পরিবর্তনটাই কি, ঢাল। এখন অন্তরীকরণের ধারণাটা আসে কোথা থেকে? অন্তরীকরণের ধারণাটা আসে হচ্ছে গিয়া এই যে x এর পরিবর্তনটা যদি জিরোর কাছাকাছি হয়, অর্থাৎ এই যে ডেল x টেন্ডস টু যদি জিরো হয়, তাহলে কি দাঁড়ায় এখানে তোমার ডেল y বাই ডেল x, তখন তোমার পরিবর্তনটা কিরকম হবে? অর্থাৎ x এর পরিবর্তনটা যদি জিরোর কাছাকাছি হয় তাহলে y এর পরিবর্তনটা কখন হয়, তখনই কি করতে হবে, আমার এখানে অন্তরীকরণের ধারণাটা চলে আসে। অন্তরীকরণ মূলত কিছুই না, এটা কনসেপ্ট হচ্ছে লিমিটারি কনসেপ্ট। লিমিটের যেমন তোমার পরিবর্তনটা ছিল যখন পরিবর্তনটা জিরোর কাছাকাছি হয়, মানে নিচে যখন লিমিট থেকে আসছে মূলত, যখন এখানে অর্থাৎ কোন ফাংশনের ক্ষেত্রে যখন নিচে বা হরে কি হয়, জিরো হয়, তখন ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যায়, তখন আমরা কি করি, লিমিটের কনসেপ্ট ব্যবহার করে তার সীমাস্থ মানটা বের করি। ঠিক এখানেও সেম জিনিসই আসছে, শুধুমাত্র এখানে যে আমরা যে হরটাকে ধরেছি কি আমরা x অক্ষের পরিবর্তন আর লবটাকে ধরছি কি আমরা y অক্ষের পরিবর্তন। সেক্ষেত্রে হরের যে পরিবর্তন আমার এখানে ডেল x, এটা যদি জিরোর কাছাকাছি হয়, অর্থাৎ জিরোর কাছাকাছি, তাহলে আমার y এর পরিবর্তনটা কতটুকু হবে? যেহেতু এখানে ডেল x টা হচ্ছে কি জিরোর কাছাকাছি, তাহলে অবশ্যই আমার এখানে পরিবর্তনটা বের করতে হইলে, x এর সাপেক্ষে y এর পরিবর্তনটা বের করতে হইলে জিরোর সাপেক্ষে, তাহলে আমার কি করতে হবে, এখানে লিমিটের কনসেপ্টগুলোই ব্যবহার করতে হবে। ওকে, তাহলে এখন আসলে আমরা এখন দেখব যে আসলে মূল নিয়মে অন্তরীকরণের যে সূত্রটা, লিমিট h টেন্ডস টু 0 ফাংশন অফ x প্লাস s মাইনাস ফাংশন অফ x ডিভাইডেড বাই h, এই সূত্রটা আসছে কোথা থেকে। ওকে ওকে, আশা করি ধারণা বুঝতে পারছো। এখন ধরো এটা নন লিনিয়ার ফাংশন আছে, এই ধরে একটা নন লিনিয়ার ফাংশন আছে। হ্যাঁ, নন লিনিয়ার ফাংশন কোনটা? যে ফাংশনের যে লেখচিত্রটা কি নয়, সরল রেখা নয়, এরকম 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 বা এরকম নয়, অর্থাৎ লেখচিত্রটা হবে কি তোমার বক্ররেখা। কি হবে? বক্ররেখা। এখন যদি আমরা কি করি, এই ফাংশনটা এই যে তোমার বক্ররেখা যদি স্পর্শক অঙ্কন করি, ধরো এখানে কি করলাম, এটা স্পর্শক অঙ্কন করলাম। আমরা জানি স্পর্শকটা কি করে, তোমার হচ্ছে কোন বৃত্তকে বা হচ্ছে কোন বক্ররেখাকে নির্দিষ্ট একটা পয়েন্টে ছেদ করে, নির্দিষ্ট একটা পয়েন্টে স্পর্শ করে। ওকে, তো ধরি সেই নির্দিষ্ট পয়েন্ট হচ্ছে এটা। ওকে, এই হচ্ছে সেই নির্দিষ্ট পয়েন্টটা। ওকে, তো এটার আগে আমি আরেকটু ফাংশনের একটা কেস বুঝাই তোমাদের। ধরো আমার কাছে আছে ফাংশন অফ x ইজ ইকুয়াল টু কি x স্কয়ার। ওকে, তো এটার মানেটা কি? এটার মানে হচ্ছে আমি এখানে যাই দেই না কেন, এই ফাংশনটা কি করবে, তাকে ধরে ধরে বর্গ করে ছেড়ে দিবে। অর্থাৎ আমি যদি এখানে 2 দেই, অর্থাৎ এখানে যদি ফাংশন অফ 2 লিখি তাহলে হবে কি 2 স্কয়ার, এখানে যদি ফাংশন অফ 3 লিখি তাহলে হবে কি 3 স্কয়ার,
কথা বুঝতে পারছো? মানে যা দিব না কেন সেটাকে বর্গ করে করে কি করবে, ছেড়ে দিবে। অর্থাৎ এখানে তাহলে আমি যা পাচ্ছি, যে আউটপুটে যা পাবো এগুলোকে বলা হয় কি আমার রেঞ্জ। আউটপুটে যা পাবো সেগুলোকে বলা হয় কি রেঞ্জ, আর ভিতরে যে দিচ্ছি 2 3 এগুলোকে বলা হয় ডোমেন। অর্থাৎ তাহলে এক্স স্কয়ার মূলত ভালো করে দেখো, ফাংশন অফ এক্স মূলত এক্স স্কয়ার। তো এক্স স্কয়ারটা যদি আমার রেঞ্জ হয়, এক্স স্কয়ারটা যদি আমার রেঞ্জ হয়, তাহলে এই ফাংশন অফ এক্স মূলত কাকে নির্দেশ করে, আমার রেঞ্জকে নির্দেশ করে। অর্থাৎ আমরা যখন একটা ফাংশনের প্রথম অংশটা লিখি ফাংশন অফ এক্স, তাহলে মূলত এটা দ্বারা কি বোঝায়, রেঞ্জকে বোঝায়। কি বোঝায়, রেঞ্জ। আবার দেখো কিভাবে, এক্স স্কয়ার মূলত কাকে বোঝায়, রেঞ্জকে, কিন্তু ভিতরে যেটা দিব এক্স এর ভ্যালু যেটা হবে ওটা হচ্ছে ডোমেন। তো ডোমেন আমার এখানে পরে দেখতেছি, আমি আগে আসো, যেহেতু আমার এখানে এক্স হয়ে গেছে এক্স স্কয়ার, তাহলে এক্স স্কয়ার মূলত কাকে বোঝাচ্ছে, আমার রেঞ্জকে। আর এক্স স্কয়ার সমান সমান কি, পুরো ফাংশন অফ এক্স, মানে পুরো ফাংশন অফ এক্স এই লেখাটা কাকে নির্দেশ করতেছে, এক্স স্কয়ার। এটা যদি রেঞ্জ হয় তাহলে অবশ্যই কি ফাংশন অফ এক্স রেঞ্জ। তাহলে আমরা যখন কোনো ফাংশনের শুরুতে ফাংশন অফ এক্স, তারপর পি অফ এক্স, জি অফ এক্স লিখি, এটা মূলত কাকে বোঝায়, রেঞ্জকেই বোঝায়। তো এই টোটালটা হচ্ছে রেঞ্জ, আর ভিতরে যে এক্সটা এটা হচ্ছে আমার ডোমেন। ওকে, ভিতরের যে এক্সটা এটাই হচ্ছে আমার ডোমেন। কথা বুঝতে পারছো? ওকে, তাই ধরি এই যে লেখচিত্রটা, এটা ধরি একটা ফাংশনের, যে ফাংশনটা হচ্ছে ফাংশন অফ এক্স। ওকে, ফাংশন অফ এক্স। ওকে, এখন এটা ঢাল বের করব। অবশ্যই ঢাল বের করতে দুইটা পয়েন্ট লাগে। কয়টা পয়েন্ট? দুইটা। তাহলে এই হচ্ছে ফার্স্টের পয়েন্ট, এটা ধরি আমরা x1, আর এই হচ্ছে আমার সেকেন্ড পয়েন্ট, ধরি হচ্ছে কি এটা আমার x2। ওকে, তাহলে x1 থেকে x2 সামথিং কি পাইছে, বৃদ্ধি পাইছে না? এই যে এতটুকু বৃদ্ধি পাইছে, ধরি এটা হচ্ছে h, এই বৃদ্ধি পাওয়া অংশটুকুর পরিমাণ কি, h। ওকে, আর এটা হচ্ছে আমার x অক্ষ, আর এটা কি y অক্ষ। যেহেতু এটা ফাংশনের একটা লেখচিত্র, অবশ্যই x অক্ষ বরাবর হবে কি ডোমেন, আর তাহলে এখানে y অক্ষ বরাবর হবে রেঞ্জ। আর যেহেতু আমার ফাংশনটা কি ফাংশন অফ x, এই হচ্ছে, এটাই তো রেঞ্জ। এর আগে মাত্র আলোচনা করলাম যে ফাংশন অফ x যখন আমরা লিখি এটা মূলত কাকে বোঝায়, রেঞ্জকেই বোঝায়। অর্থাৎ এখানে y তাহলে রেঞ্জ হবে কি ফাংশন অফ x। বুঝতে পারছো এখানে? তা আমরা যদি এখন ডোমেন x1 এখানে ইনপুট করি, ডোমেন যদি x1 ইনপুট করি, তাহলে x চেঞ্জ হয়ে কি হবে তোমার ফাংশন অফ x1। আবার ডোমেন যদি x2 ইনপুট করি, তাহলে এখানে আমার কি হবে, এই x টা চেঞ্জ হয়ে হবে কি ফাংশন অফ x2। কথা ক্লিয়ার? এখন আসলে এটা একটু শুদ্ধ ভাষায় করি। শুদ্ধ ভাষায় বলতে, এই যে x1 কে আমরা ধরি x, ঠিক আছে, আর তাহলে x2 কি হবে, এখানে যে গ্যাপটা সেটা বলেছি কি h, তাহলে আমার x2 কি হয়, x এর সাথে যদি আমরা h টা যোগ করে দিই তাহলে সেটাই তো আমার x2। তাহলে আমরা এখানে বলতে পারি যে x1 টা হচ্ছে আমার x, আর x2 টা হচ্ছে কি আমার x প্লাস h। তাহলে আমার এখানে যে ফাংশন অফ x1 টা ছিল, সেটা x1 এর পরিবর্তে আমরা বসাতে পারি কি ফাংশন অফ x, আর যেটা ছিল ফাংশন অফ x2, তো এই x2 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, x প্লাস h। কি লেখা যায়, x প্লাস h। অর্থাৎ এখানে সাজিয়ে লেখা যায় ফাংশন অফ x, আর এই x2 টাকে সাজিয়ে লেখা যায় ফাংশন অফ x প্লাস h। ওকে, আর এখানে x1 টা হচ্ছে x, আর x2 টাকে x প্লাস h। কথা বুঝতে পারছো? এখন যদি আমরা এখানে ঢালটা বের করি, কি বের করব, ঢাল। তাহলে আসলে ঢালটা বের করলাম, ঢাল হচ্ছে কি y2 y1। তো y2 কোনটা, এটা, আর y1 কোনটা, এইটা। অর্থাৎ এই যে এটা হচ্ছে কি আমার y2, আর এটা কি y1, তাই না? তো আমার সূত্র কি বলে, y2 y1 ডিভাইডেড বাই x2 x1। এখন আসো y2, তো y2 মানে কি, এই যে ফাংশন অফ x প্লাস h, ফাংশন অফ x প্লাস h মাইনাস y1 মানে কি ফাংশন অফ x, আর এই যে x2 আমার কি x প্লাস h মাইনাস x1 কি আমার x, তো x বাদ যায়, তাহলে উপরে দাঁড়ায় কি ফাংশন অফ x প্লাস h মাইনাস ফাংশন অফ x, আর নিচে x বাদ গেছে, থাকে কি h। ওকে, তাহলে নন লিনিয়ার ফাংশনের ক্ষেত্রে আমরা এই যে স্পর্শকটা অঙ্কন করেছি, যে স্পর্শক, এই স্পর্শকের ঢালটা পাইছি কত, ফাংশন অফ x প্লাস h মাইনাস ফাংশন অফ x ডিভাইড বাই h। কিন্তু কথা আছে, কথাটা হচ্ছে স্পর্শক হয় একটা পয়েন্টে, যে কোনো একটা পয়েন্ট। অর্থাৎ আমি আগেই বলেছি স্পর্শক হয় যে কোনো একটা পয়েন্টে ছেদ করলে, কিন্তু আমি এখানে দুইটা পয়েন্ট নিছি, তাহলে অবশ্যই কি এখানে ভুল হইছে। তাহলে ভুলটা বলতে কি, অর্থাৎ যখন এই যে এইচটা, তাহলে ভুলটাকে কারেক্ট করা যায় কিভাবে, ভুলটাকে কারেক্ট করা যায়, এখানে x1 টা যদি আমার সেই সার্টেইন পয়েন্ট হয়, নির্দিষ্ট সেই পয়েন্ট বিন্দুটা যদি হয় x1, তাহলে অবশ্যই আমি এখানে কি করেছি, h পরিমাণ বাড়াই x2 নিছি, h পরিমাণ বাড়াই x2 নিছি। তাহলে আমি এই x2 মানে h পরিমাণ বাড়াইছি, তাহলে h সমান সমান যদি আমরা কি ধরি 0, অর্থাৎ যদি আমি h সমান সমান 0 ধরি, যতটুকু আমি বাড়াইছি সেটাকে যদি আমি 0 ধরি, তাহলে মূলত কি হইলো, আমার আগের পয়েন্টে ফিরে আসতেছে। অর্থাৎ আবার বলতেছি,
x1 যদি সে আমার নির্দিষ্ট পয়েন্ট হয়, আমি x2 কে x2 যে পয়েন্টটা নিছি সেটা x1 থেকে h পরিমাণ বাড়াই নিছি। এখন h টাকে যদি আমি 0 ধরি, এর মানে কি আমার এখানে তাহলে কোনো h টাকে যদি আমি 0 ধরি তাহলে x2 টা কি হয়ে যাবে, আমার x1 হয়ে যাবে না? ওকে, কথা বুঝতে পারছো? অর্থাৎ x1 হচ্ছে কি আমার x, আর x2 কি আমার x প্লাস h। এখন h টা যতটুকু বাড়াইছি সেটা যদি আমি 0 ধরি, কারণ আমার তো এখানে বাড়ানো যাবে না, কারণ আমার স্পর্শকটা হয় নির্দিষ্ট একটা বিন্দুতে, তো আমি যতটুকু বাড়াইছি সেটাকে যদি আমি 0 ধরি, অর্থাৎ x প্লাস h এর মান যদি 0 ধরি তাহলে আসে কি x, অর্থাৎ আমার x1 আর x2 কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তখন এটা কেবল স্পর্শক হবে, তখন এটা কেবল কি হবে, স্পর্শক হবে। সেক্ষেত্রে যে এখানে h টা কি হয়েছে 0, অর্থাৎ তাহলে আমার h টাকে কি ধরতে হবে 0। যদি h টাকে আমি 0 ধরি তাইলে কেবল কি পাওয়া যাবে, আমার এখানে স্পর্শকটা পাওয়া যাবে, আর তখনই আমার কেবল স্পর্শকের ঢাল বের করা সম্ভব। এখন যেটা বের করছে এটা হচ্ছে কি আমার স্পর্শক, এই যে ঢালটা বের করছে এটা হচ্ছে তাত্ত্বিকভাবে জাস্ট ক্যালকুলেশন বের করছে, ঠিক আছে? কিন্তু স্পর্শকের ঢাল বের করতে হলে স্পর্শকটা হয় একটা নির্দিষ্ট বিন্দুতে, তাহলে আমি এখানে যতটুকু h বাড়াইছি সেটা আমার কি করতে হবে, সেটা আমাকে 0 ধরতে হবে। যদি 0 ধরি তাইলে কি হবে, আমার এখানে স্পর্শকের ঢালটা বের হবে, অর্থাৎ h টা কি ধরতে হবে 0, যেহেতু h টা এখানে নিচে 0 এসে পড়ছে, অর্থাৎ হরে কি আসছে 0, তাহলে এখানে আমার কোন কনসেপ্ট ইউজ করতে হবে, সেটা হচ্ছে লিমিটের কনসেপ্ট। অর্থাৎ তাহলে এটাকে কি লেখা যায়, যেহেতু h টা 0 হয়ে গেছে, লিমিট, কারণ h টা 0 হতেই হবে, কারণ এখানে স্পর্শক একটা নির্দিষ্ট পয়েন্টে, অর্থাৎ আমি এখানে যদি h পরিমাণ যেটা বাড়াইছি সেটাকে অবশ্যই 0 হতে হবে, তাহলে আমার স্পর্শকের ঢাল পাওয়া যাবে না। তাহলে লিমিট, এখন যদি h টেন্ডস টু কি আসে আমার 0, তাহলে কি হয়, ফাংশন অফ x প্লাস h মাইনাস ফাংশন অফ x ডিভাইডেড বাই কি h। বুঝতে পারছো কেন এখানে লিমিটের কনসেপ্টটা আসছে? কারণ আমার এখানে কি হতে হবে, অবশ্যই h টাকে 0 হতে হবে যতটুকু বাড়াইছি, নালে এখানে কি হবে না, আমার স্পর্শকের ঢাল পাওয়া সম্ভব নয়। আর এটাই হচ্ছে কি আমার মূল নিয়মে অন্তরীকরণ সূত্র, লিমিট h টেন্ডস টু 0 ফাংশন অফ x প্লাস h মাইনাস ফাংশন অফ x ডিভাইডেড বাই কি h। ওকে, এটাকে সাজিয়ে আবার একটু ভালো করে লেখা যায়, সেটা হচ্ছে আমরা যদি তাকে, আমি যখন এই ঢাল বের করছি তখন তোমাকে বলেছি উপরে কি হয় আমার y অক্ষের পরিবর্তন, মানে কি হবে তোমার উপরে dy, আর নিচে কি x অক্ষের পরিবর্তন, মানে কি dx সমান সমান, তাহলে কি দাঁড়াবে, লিমিট h টেন্ডস টু 0, উপরে কি ফাংশন অফ x প্লাস h মাইনাস ফাংশন অফ x, আর ডিভাইড বাই কি হবে h। এই হচ্ছে টোটাল মূল নিয়মে অন্তরীকরণের সূত্র। বুঝতে পারছো? এখন তাহলে মূল নিয়মে অন্তরীকরণ সূত্র আর কিছুই না, আমরা ঢাল থেকে বের করছি, কিন্তু ঢালটার যে x ছিল, নিচে যে x ছিল আর উপরে যে y ছিল, x এর পরিবর্তনটা যদি 0 হয়, অর্থাৎ 0 এর কাছাকাছি যদি বাড়াই ফাংশনটাকে, বা 0 এর কাছাকাছি যদি কমাই, তাহলে y এর পরিবর্তনটা কি হবে সেটাই আমরা কি করতে পারি, কোন ফাংশনের ক্ষেত্রে বের করতে পারি অন্তরীকরণের মাধ্যমে। কথা বুঝতে পারছো? অর্থাৎ পরিবর্তনটা যদি কি হয় 0 এর কাছাকাছি হয়, তাহলে একটার পরিবর্তন 0 এর কাছাকাছি হলে অপর ফলাফলটা কি রকম পরিবর্তন হচ্ছে, অর্থাৎ এই x এর পরিবর্তন মানে ডোমেনটা যদি 0 এর কাছাকাছি পরিবর্তন করি তাহলে y এর পরিবর্তনটা কি রকম হচ্ছে, ঠিক আছে? তাহলে সেটা আমরা কি করতে পারি, অন্তরীকরণ এই সূত্রের সাহায্যে আমরা সেটা বের করতে পারি, এটাকে বলা হয় অন্তরীকরণ। আর এই সূত্রের সাহায্যে যখন আমরা মূল সূত্রটা, মানে এই সূত্রের সাহায্যে যখন কোনো ফাংশনের অন্তরীকরণটা বের করব, মানে যেমন হচ্ছে গিয়া ধরো তোমার x টু দি পাওয়ার n কে যদি আমরা এই সূত্রের সাহায্যে করি, বা এই সূত্রের সাহায্যে ক্যালকুলেশন করি, তখন বের হবে কি nx n - 1, ঠিক আছে? আর যখন এই সূত্রের সাহায্যে আমরা ক্যালকুলেশনটা করব, এটা কি বলা হয় মূল নিয়মে অন্তরীকরণ। অর্থাৎ এই সূত্রের সাহায্যে যখন আমরা কি করব, এইটা প্রমাণ করে দেখাবো। বুঝতে পারছো? আবার বলতেছি যে অন্তরীকরণ মূলত কিছুই না, এটা হবে কি তোমার ঢাল আছে, ঢালটা যদি যে নিচে যে x টা থাকে, x এর পরিবর্তনটা যদি 0 এর কাছাকাছি হয়, তাহলে y এর পরিবর্তনটা কতটুকু কি হবে সেটাই বের করা হচ্ছে আমার মূলত কি অন্তরীকরণ। আর এটা হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণের সূত্র। এখন আমরা কি করব, তাহলে আমরা বুঝতে পারছি হয়তো কম বেশি সবাই যে মূল নিয়মে অন্তরীকরণ আসলে কি এবং এটা কোন সূত্রের সাহায্যে বের করা যায়। এখন আমরা সেই রিলেটেড কিছু ম্যাথ প্রবলেম কি করব, সলভ করব। ওকে, মূল নিয়মের অন্তরীকরণ সূত্রের সাহায্যে আমরা কি করব, এই ফাংশনটির অন্তরীকরণ করব। ওকে, তো কিভাবে করব, ফার্স্টে আমরা ধরে নেই এটা y, ধরি ফাংশন অফ x ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার n। ওকে, এখন মূল নিয়মের অন্তরীকরণ সূত্রটা কি ছিল, dy ডিভাইডেড বাই কি dx ইজ ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0, উপরে কি ছিল ফাংশন অফ x প্লাস h মাইনাস ফাংশন অফ x ডিভাইডেড বাই কি h, x টেন্ডস টু 0 না সরি h টেন্ডস টু 0। ওকে, তাহলে এখন কি করব, আমার কাছে তাহলে ফাংশন অফ x আছে, ফাংশন অফ x হচ্ছে x টু দি পাওয়ার n, এখন আমার বের করতে হবে কি ফাংশন অফ x প্লাস h, অর্থাৎ এখানে তাহলে এখন আমার লাগবে কি ফাংশন অফ x প্লাস h। ওকে, তো ফাংশন অফ x প্লাস h যদি বের করি তাহলে অবশ্যই এখানে x টাও চেঞ্জ হয়ে যাবে, তো এখানে x টা চেঞ্জ হয়ে কি হবে x প্লাস h টু দি পাওয়ার n। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছো। তো আমার এটাকে মূল ফাংশনটাকে y ধরছি x টু দি পাওয়ার n, এখন যেহেতু ফাংশন অফ x প্লাস h লাগবে, x এর পরিবর্তে x প্লাস h দেব, তাহলে হবে x প্লাস h টু দি পাওয়ার n। ঠিক আছে,
এখন আমরা কি করব, আসো এটা এখন মূল নিয়মে অন্তরীকরণের যে সূত্রটা সেটা অ্যাপ্লাই করি। তাহলে কি dy বাই dx সমান সমান লিমিট s টেন্ডস টু 0, উপরে কি হবে ফাংশন অফ x প্লাস h মাইনাস কি ফাংশন অফ x ডিভাইডেড বাই কি h, ঠিক আছে, বা d বাই dx y সমান সমান কোনটা ধরছি ফাংশন অফ x, তাহলে এখানে কি লিখবো ফাংশন অফ x, ওকে, তারপর লিমিট h টেন্ডস টু কি আসবে 0। এখন ফাংশন অফ x প্লাস h এর ভ্যালু বেরিয়েছে কত, এটা না, x প্লাস h টু দি পাওয়ার কত n মাইনাস ফাংশন অফ x এর ভ্যালু কত x টু দি পাওয়ার n, আর ডিভাইডেড বাই কি আসবে h, ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন একটু এখানে লক্ষ্য করো, এগুলো তো এখন সেম নামবে, তো এইটা আমি অ্যাভয়েড করি, আমি এখান থেকে সমান সমান দিয়ে করতে থাকি। লিমিট h টেন্ডস টু কত 0, তো এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা হচ্ছে x কমন নিব, তো যদি x কমন নেই সেকেন্ড ব্র্যাকেট, এখানে যদি x কমন নেই তো x x বাদ গেলে কি থাকবে 1 প্লাস, যেহেতু x কমন নিছি তাহলে অবশ্যই h কে x দ্বারা কি করব ভাগ করব, আর টু দি পাওয়ার কি থাকবে n মাইনাস x টু দি পাওয়ার n ডিভাইডেড বাই কি h, ওকে। এখানে কি করেছি আমরা x কমন নিয়েছি, তাহলে x x বাদ থাকবে কি 1 প্লাস, যেহেতু x কমন নিছি x দ্বারা h কে ভাগ করব h বাই x আর সেকেন্ড ব্র্যাকেট কি পাওয়ার n, ওকে। এখন লিমিট h টেন্ডস টু কত 0, এখন এই x এর পাওয়ার হবে কি n, এটার পাওয়ার হবে কি n, তো x এর পাওয়ার হবে n 1 প্লাস h বাই x এর পাওয়ার হবে কি n মাইনাস x টু দি পাওয়ার n ডিভাইডেড বাই কি h। এখন এখানে x টু দি পাওয়ার n, এখানে x টু দি পাওয়ার n, আমরা কি করতে পারি আবার x টু দি পাওয়ার n কি করতে পারি কমন নিতে পারি, তাহলে সেই ক্ষেত্রে লিমিট h টেন্ডস টু হচ্ছে কত 0, এখানে x টু দি পাওয়ার n কি করব কমন নিব, তো x টু দি পাওয়ার n যদি কমন নেই তাহলে থাকবে কি x টু দি পাওয়ার n বাদ গেলে কি থাকবে 1 প্লাস h বাই x টু দি পাওয়ার n সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস h বাই x টু দি পাওয়ার n মাইনাস কত x টু দি পাওয়ার n যেহেতু কমন নিছি তাহলে x টু দি পাওয়ার n বাদ যাবে, থাকবে কত 1 সেকেন্ড ব্র্যাকেট, নিচে থাকবে কি h, ওকে। যেহেতু আমার h টেন্ডস টু 0 তাহলে অবশ্যই x কি কোথায় আসবে সামনে, কারণ x তো x এর সাথে x টু দি পাওয়ার n এর সাথে কোনো h নাই, তাহলে এটা হবে কোথায় সামনে আসবে, তো x টু দি পাওয়ার n লিমিট h টেন্ডস টু কত আসে 0, তাহলে উপরে থাকে কি আমার 1 প্লাস h বাই x টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই h। এখন আমরা কি করতে পারি, এই যে এতটুকু অংশে কি করতে পারি আমরা দ্বিপদী বিস্তৃতির সূত্র অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ 1 প্লাস h বাই x টু দি পাওয়ার n কে আমরা কি করব দ্বিপদী বিস্তৃতির সূত্র নিব। তো দ্বিপদী বিস্তৃতির সূত্র কি ছিল, প্রথমে কত n c 0 ইনটু 1 টু দি পাওয়ার কি আসবে তোমার n মাইনাস 0 ইনটু কি আসবে h বাই x টু দি পাওয়ার কত 0, এভাবে কি আস্তে আস্তে সামনের দিকে যাবে, তারপর কি আসবে তোমার nc1 ইনটু 1 টু দি পাওয়ার আসবে কি n মাইনাস 1 ইনটু h বাই x টু দি পাওয়ার 1 প্লাস আবার কি আসবে nc2, দুইটা তিনটা বের করলেই হবে, ইনটু কি আসবে তোমার 1 টু দি পাওয়ার n মাইনাস 2 ইনটু কি আসবে তোমার h বাই x টু দি পাওয়ার 2 প্লাস nc3 ইনটু 1 টু দি পাওয়ার n মাইনাস 3 ইনটু h বাই x টু দি পাওয়ার 3 প্লাস ডট ডট অসংখ্য হবে, ওকে। অসংখ্য না, যেহেতু পাওয়ার n আসছে তাহলে অসংখ্য এখন ধরা যায়, কিন্তু 7 8 থাকলে একটা লিমিট আছে, ওকে। এখন তাহলে এখানে টোটাল ভ্যালু আসে কত 1 প্লাস, এখন nc1 মানে কি দাঁড়ায়, nc1 মানে দাঁড়ায় n ডিভাইডেড বাই হচ্ছে কত 1 ফ্যাক্টোরিয়াল, ওকে, প্লাস এখন 1 এর পাওয়ার যাই থাকুক না কেন 1 ই তো হয়, এটা দেওয়ার আর না দেওয়া কি সমান কথা, আর এখানে কি আসে তোমার h বাই x, ওকে, যেহেতু পাওয়ার 1 আছে, প্লাস nc2 মানে কি দাঁড়ায়, nc2 মানে হচ্ছে দাঁড়ায় n ইনটু n মাইনাস 1 ডিভাইডেড বাই কি আসবে 2 ফ্যাক্টোরিয়াল, ওকে, ইনটু এটা তো 1 এর পাওয়ার n মাইনাস 2 এর বাদ থাকবে কি, তাহলে তোমার h বাই x স্কয়ার, তাই কি লেখা যায় h স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার, ক্লিয়ার, প্লাস এখন nc3 মানে কি দাঁড়ায় n ইনটু n মাইনাস 1 n মাইনাস 2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, তারপর কি আসে তোমার ইনটু h এর পাওয়ার কি আছে কিউব আর x এর পাওয়ার কি আছে কিউব প্লাস ডট ডট। এখন অনেকের মনে কোশ্চেন থাকবে যারা ফার্স্ট টাইম দেখবা, 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল n ইনটু n মাইনাস 1
এটা আসছে কোথা থেকে? এর জন্য তোমার কি করতে হবে, 9 10 এর হায়ার মেথড দ্বিপদী বিচ্ছেদ আছে, এটা ভালো করে কমপ্লিট করতে হবে। ওইটা যদি ভালো করে কমপ্লিট করো, তা কমপ্লিট করা থাকে, তাহলে বুঝতে পারবে যে এটা কোথা থেকে আসছে। ওকে, তারপরে যদি না বোঝো এখানে এটা কোথা থেকে আসছে, আমি ভিডিওর লাস্টে, ম্যাথের লাস্টে আমি আলাদা করে এটা বোঝাবো, কিন্তু এখন আপাতত ধরো এটা আসছে, ঠিক আছে, সূত্রটা ধরো আছে, এই সূত্রটা পৃথিবীতে এক্সিস্ট করতেছে, কিন্তু এটা কোথা থেকে আসছে যদি নাও বোঝো, আমি এই ম্যাথের শেষে আমি আলোচনা করব। ওকে, তাহলে আমরা কি করতে পারি, 1 + h/x⁴ n এর পরিবর্তে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ 1 + n/1 factorial into h/x plus n into n - 1 divided by 2 factorial into h²/x², তারপর হচ্ছে প্লাস n into n - 1 n - 2 divided by 3 factorial into h³ এই সূত্রটা কি করতে পারি, আমরা অ্যাপ্লাই করতে পারি। এখন আমরা এই সূত্রটা এখানে কি করব, বসাই দিব। ওকে, ক্যালকুলেশনটা করেছে শুধুমাত্র সূত্রটা বের করার জন্য, কিভাবে আসছে দেখানোর জন্য। ওকে, তাহলে এখন সূত্রটা যদি আমরা এখানে বসায় দেই, তাহলে কি হবে, ওকে, তোমার x⁴n লিমিট h টেন্ডস টু 0, এই যে সূত্রটা কি এটা বের হইছে না, তো লিখতে পারি 1 + n ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল ইনটু h/x প্লাস n into n - 1 divided by 2 ফ্যাক্টোরিয়াল n into n - 1 ডিভাইডেড বাই কি 2 ফ্যাক্টোরিয়াল, আর কি আসবে ইনটু h² ডিভাইডেড বাই x²। ওকে, x², আর এটা না দিলেও চলে, তুমি জাস্ট এর মতো যাইতেই থাকবে, সমস্যা নাই, প্লাস ডট 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 দিয়া, আর এই যে -1টা কি করবে এখানে দিয়ে দিবা, আর নিচে থাকে কি h। ওকে, আর দরকার নাই, তো বুঝলাম। ওকে, এখন একটু লক্ষ্য করো, এই -1 আর +1 কি যায়, কাটাকাটি যায়, x⁴n লিমিট h টেন্ডস টু 0, এখনো কিন্তু h এর ভ্যালু 0 বসাতে পারবো না, কারণ যেহেতু নিচে h আছে, h এর ভ্যালু যদি 0 বসাই দিই তাহলে কি হয়ে যাবে, অসংজ্ঞায়িত হয়ে যাবে, তাহলে h টাকে সরাইতে হবে। তো h টাকে সরাইতে পারি কেমনে, তার জন্য কি করতে হবে, দেখো প্রত্যেকটার মধ্যে কিন্তু h আছে, তাহলে আমরা কি করব, h কমন নিব। তো h কমন নিলে কি থাকে এখানে 1n/1 ফ্যাক্টোরিয়াল প্লাস h যেহেতু কমন নিছি, তাহলে সরি এখানে হবে গুণ, কারণ এই গুণ চিহ্ন এই গুণ চিহ্ন, যেহেতু এখানে h কমন নিছি তাহলে h তো থাকবে না, থাকবে কি 1/x, তারপর কি থাকবে এখানে প্লাস, যেহেতু n এখানে h কমন নিছি তাহলে তোমার এখানে n - 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল তো থাকবেই, তাহলে এখানে যেহেতু h একটা কমন নিছি তাহলে এখানে থাকে কি তোমার দুইটা থেকে একটা নিলে একটা থাকবে, আর নিচে কি থাকবে x² প্লাস ডট ডট ডট, নিচে কি থাকবে h, তাহলে h কি যায়, কাটাকাটি যায়, x⁴n লিমিট h টেন্ডস টু 0 থাকে কি, তাহলে n/1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1, তাহলে কি লেখা যায় তোমার এটা উপরে নিচে x, তো n/x, যেহেতু নিচে কিছু থাকে না, নিচে কিছু দরকার নাই, প্লাস তারপর কি থাকে এখানে n, তোমার হচ্ছে n - 1 ডিভাইডেড বাই কি 2 ফ্যাক্টোরিয়াল ইনটু h/x² প্লাস লট অফ, মানে অনেক কিছু, তো অনেকগুলো আছে আর কি। এখন h এর মান 0 বসাও, কারণ নিচে তো আর 0 নাই, অসংজ্ঞায়িত হওয়ার তো কোনো চান্স নাই, এখন h সব কোথায় উপরে, মানে নিচে তো আর h নাই যে 0 হবে, এরকম অসংজ্ঞায়িত হবে এরকম কোনো হওয়ার চান্স নাই, কারণ h সব কোথায় এখন উপরে। তো h যদি এখন সব উপরে থাকে তাহলে h এর মান এখন 0 বসাও, তাহলে x⁴n ইনটু, এখানে যেহেতু x কোনো h নাই তাহলে এটা তো নেমে যাবে n/x প্লাস, যেহেতু এখানে h আছে h এর মান 0 বসালে পুরোটাই কি হবে 0 প্লাস ডট ডট, তো এখানে থাকে x⁴n ইনটু n ডিভাইডেড বাই x, তাহলে n টা কোথায় আসবে সামনে, এই বেস আর এই বেস সেম, বেস সেম থাকার কারণে পাওয়ারটা কি হবে, যেহেতু ভাগ আছে পাওয়ারটা কি হবে n মাইনাস, আর এটার পাওয়ার কি 1। ওকে, আর তো কিছু থাকে না, তাহলে কি আসে n x⁴n - 1, তাহলে আমরা এখানে কি পাইলাম, এখানে যখন আমরা ফাংশন অফ x⁴ ফাংশন অফ x x⁴n কে যখন আমরা কি করলাম মূল নিয়মে অন্তরীকরণ করেছি, তখন কি আসলো nx n - 1। আচ্ছা, এইটা দ্বারা তাহলে কি মিন করতেছে, আবার আসো, অর্থাৎ এই ফাংশনে x এর ভ্যালুটা যদি আমরা 0 এর কাছাকাছি কি করি বৃদ্ধি করি, তখন এই ফাংশনের যে রেঞ্জ বা পরিবর্তনের হার, যে পরিবর্তনের হারটা y অক্ষের যে পরিবর্তনের হার বা যে হচ্ছে রেঞ্জের পরিবর্তনের হার কি আসবে nx n - 1। এখন nটা কি নির্ভর করে পাওয়ার, আমার এখানে nটা হচ্ছে এখানে ভ্যালুটা কত, ওকে, এখানের ভ্যালুটা, তারপর এখানের ভ্যালুটা, তারপর হচ্ছে এখানের ভ্যালুটা, তোমার n এর ভ্যালু যা খুশি তাই, ঠিক আছে, যদি বসাই দিই তাইলে কি আমার এখানে পরিবর্তনটা কত হবে সেটা বের হয়ে যাবে, অর্থাৎ এই ফাংশনটার যে এই ফাংশনটাকে মূল নিয়মে অন্তরীকরণ করার পর যেটা বের হয়েছে সেটা দ্বারা কি বোঝায়, এখানে যদি আমরা x কে কি করি, x এর যে ভ্যালুটা সেটা যদি 0 এর কাছাকাছি বৃদ্ধি করি, 0 এর কাছাকাছি বৃদ্ধি করি, তাহলে পরিবর্তনটা হবে কতটুকু, y এর পরিবর্তনটা হবে এই ভ্যালুটা। ওকে, এই হচ্ছে বাস্তব সংখ্যাটা পাওয়ার হলেই হচ্ছে, কিন্তু x এর পরিবর্তন যদি 0 এর কাছাকাছি হয় তাহলে আমার পুরো ফুল ফাংশনের যে পরিবর্তনটা আসবে, y এর যে পরিবর্তনটা বা রেঞ্জের যে পরিবর্তনের হার সেটা আসবে কত, nx⁴n - 1, এটা মিন করছে। ওকে, তাহলে আমরা এখানে সুন্দর মতো এখন কি লিখতে পারি, এতটুকু তো বুঝছো, এটা মুছলাম। ওকে, তো এখানে এখন কি লেখা যায়, অর্থাৎ যখন এই যে dy/dx না dy/dx
dx ওকে dy এটা ছিল ধরো এই y কে ধরছিলাম কি y কে ধরছিলাম ফাংশন অফ x x টু দি পাওয়ার n অর্থাৎ তাহলে y এর পরিবর্তে আমরা কি লিখতে পারি x টু দি পাওয়ার n তাহলে d ডিভাইডেড বাই dx x টু দি পাওয়ার n সমান সমান কি দাঁড়ায় n x n minus 1 ওকে অর্থাৎ x টু দি পাওয়ার n কে যদি অন্তরীকরণ করা হয় তাহলে কি থাকে মানে তোমার পরিবর্তনের হারটা কি বের হয় n x টু দি পাওয়ার n minus 1 ওকে আশা করি এটা বুঝতে পারছো এখন আমরা চলে যাব পরবর্তী আরেকটি ম্যাথে তাহলে আমরা দ্বিতীয় एग्जांपलটি দেখি বা দ্বিতীয় ম্যাথটি দেখি ফাংশন অফ x sin x ওকে তাহলে ফার্স্ট আমরা কি করব ধরি y ফাংশন অফ x কি আসবে sin x এখন ফাংশন অফ x h দিব কারণ ওই যে x কে একটু বৃদ্ধি করছি 0 এর কাছাকাছি তাহলে কি আসবে এখানে sin x h ওকে এখন কি লেখা আছে এখানে মূল নিয়মে অন্তরীকরণের সূত্র অনুযায়ী কি লিখতে পারি আমরা এখানে dy by dx is equal to limit x tends to 0 আচ্ছা এখানে y না লেখা যেহেতু y টা ফাংশন অফ x তাহলে আমরা কি লিখতে পারি d by dx আর এটা কি ফাংশন অফ x is equal to তাহলে কি আসে limit x tends to 0 function of x plus h minus function of x divided by কি আসবে h ওকে বা d by dx এখন ফাংশন অফ x কোনটা sin x এখানে কি লিখবো sin x is equal to limit h tends to কত 0 এখন ফাংশন অফ x plus h এর পরিবর্তে কত আসছে sin x plus h minus ফাংশন অফ x এর পরিবর্তে কত আসছে sin x divided by কি h ওকে এখন আসলে পরবর্তী ক্যালকুলেশন এটা কিসের সূত্র যে sin c minus sin d অর্থাৎ আমরা সবাই জানি sin c minus sin d এর সূত্রটা কি দাঁড়ায় 2 cos c plus d কি আসে 2 cos c plus d by 2 আর এটা কি sin c minus d by 2 ওকে তো এটা যদি হয় c আর এটা যদি হয় d তাহলে কি লেখা যায় লিমিট h tends to 0 তাহলে 2 cos c plus d by 2 এটা হচ্ছে c আর এটা d তাহলে x plus h plus x ডিভাইড বাই কত 2 আর এটা sin c minus d by 2 তাহলে c কোনটা এটা x plus h minus এটা ডিভাইড বাই কত 2 আর নিচে কত h ঠিক আছে তাহলে এখানে কি লেখা যায় লিমিট h tends to 0 ওকে এখন কি আসছে এখানে 2 cos ওকে x আর x মিলে কয়টা x দুইটা x 2x plus h divided by 2 আর এখানে sin x বাদ যায় তাহলে কি থাকে তোমার এখানে h by 2 আর নিচে h ওকে ক্লিয়ার এখন একটা জিনিস দেখো আমরা কি করব এখানে যে আমরা যখন লিমিটের অঙ্ক করছিলাম তখন আমার লিমিটের একটা বৈশিষ্ট্য ছিল যে যদি কি থাকে গুণাকারে থাকে তখন আমরা লিমিটটা কি করে দিতে পারি আলাদা করে দিতে পারি অর্থাৎ যদি কি থাকে লিমিট x tends to 0 এবং ধরো এখানে আছে x তারপর কি আছে এখানে bx তাহলে আমরা কি করতে পারি লিমিট x tends to 0 একটার সাথে x আবার লিমিট x tends to 0 আর এর সাথে কি আসবে bx তাহলে কি করে দিতে পারি আলাদা করে দিতে পারি তো এখন আমরা কি সেম কেসই করব ওকে সেম কাজটা কি এখানে আমরা করব তো অর্থাৎ কি লেখা যায় তাহলে এখানে ভালো করে দেখো লিমিট h tends to 0 cos 2x plus h by 2 এর সাথে রাখবো একটা cos 2x plus h by 2 এর সাথে রাখছি একটা ইনটু লিমিট h tends to কত 0 এখন এখানে কি থাকে বাকিটা sin h by 2 আর এই 2টা আমরা কিসের নিচে দিতে পারি h এর নিচে যদি দেই অর্থাৎ ভালো করে দেখো এই 2টা কোথায় উপরে আর h টা কোথায় নিচে তো আমরা যদি উপরে 1 লেখা h এর নিচে যদি 2 দেই তাহলে কি দাঁড়ায় এখানে কিন্তু এইটাই দাঁড়ায় কিভাবে এখানে আছে 1 ভাগ আছে গুণ করলে এই 2 যাবে কোথায় উপরে h আসবে কোথায় নিচে তাহলে 2/h অর্থাৎ 2/h কি লেখা যায় 1 ডিভাইডেড বাই h বাই 2 অর্থাৎ এই যে বাকি থাকে কি তোমার sin h বাই 2 এই sin h বাই 2 থাকে আর নিচে থাকে কি তোমার h এই দিলাম h আর এই যে 2 টাকে অর্থাৎ এই যে বললাম এইমাত্র 2/h কে কি লেখা যায় 1 ডিভাইডেড বাই h বাই 2 অর্থাৎ এই 2 টাকে আমরা h এর নিচে দিতে পারি ওকে এখন এতটুকুর ভ্যালু কত 1 না সূত্রটা কি ছিল লিমিট x tends to 0
তোমার ছিল কি sin x ডিভাইডেড বাই x কত থাকে 1 ওকে সেই সূত্রের ফরম্যাটে যদি নেই অর্থাৎ sin এর সাথে যে কোণ থাকবে সেটা যদি নিচেও থাকে তাহলে আসবে কত 1 তো sin এর সাথে আছে কি s/2 সেটা নিচে আছে তাহলে ভ্যালুটা আসবে কত 1 ওকে আচ্ছা এখন এই h এর যে তোমার ভ্যালুটা কত 0 সেটা যদি বসাই দেই তাহলে কি আসে cos 2x প্লাস h এর ভ্যালুটা 0 বসাই দাও ডিভাইড বাই কত 2 ইনটু r এর ভ্যালু আসছে কত 1 তাহলে এখানে কি থাকে cos তোমার হচ্ছে উপরে থাকে 2x নিচে থাকে কি 2 2 বাদ যায় থাকে কি তাহলে cos x ওকে তাহলে আমরা এখানে কি পাইলাম যখন sin x কে কি করা হবে মূলনিয়মে অন্তরীকরণ করা হবে তখন আসে কত ভ্যালু cos x অর্থাৎ তাহলে সুতরাং কি লেখা যায় d by dx sin x is equal to cos x এর মানে x এর পরিবর্তনটা যদি 0 এর কাছাকাছি হয় তাহলে তোমার হচ্ছে পুরো ফাংশনের যে পরিবর্তনের হার x এর সাপেক্ষে সেটা কত বের হবে cos x ওকে আশা করি বুঝতে পারছো এখন চলে যাই আমরা পরবর্তী ম্যাথে একটু দেখি ফাংশন অফ x is equal to tan x জাস্ট কষ্ট করে একটু কি ধরতে হবে ফাংশন অফ x plus h সমান সমান কি আসবে tan x plus h ওকে এতটুকু তো বুঝছি এখন মূলনিয়মে অন্তরীকরণের যে সূত্রটা সেটা যদি এখন এখানে যদি বসাই তাহলে কি আসবে d by dx আর এখানে y মানে কি ফাংশনটা তাই কি লেখা যায় ফাংশন অফ x তোমার হচ্ছে কি আসে এখানে ফাংশন অফ x প্লাস এখানে লিমিট হবে তোমার লিমিট h tends to কত 0 ফাংশন অফ x প্লাস h মাইনাস ফাংশন অফ x ডিভাইড বাই কি আসবে h ওকে বা d by dx ফাংশন অফ x এর পরিবর্তে কি লেখা যায় tan x ওকে তো লিমিট h tends to কত 0 তো ফাংশন অফ x প্লাস h এর পরিবর্তে কি লেখা যায় tan x plus h মাইনাস ফাংশন অফ x এর পরিবর্তে কি লেখা যায় tan x আর নিচে কি h ওকে লিমিট h tends to 0 এখানে আমরা একটা কাজ করি এই h টা একটু আলাদা লিখি 1 by h সেকেন্ড ব্র্যাকেট কি লেখা যায় tan x plus h minus tan x কি করেছি জাস্ট h টা নিচে তো নিচে লিখেছি উপরে 1 আর এটা উপরের লবটা আলাদা লিখছি ওকে এখন কি করা যায় লিমিট h tends to 0 1 by h এখন tan কে ভাঙিয়ে কি লেখা আছে sin x plus h নিচে কি লেখা যায় cos x plus h মাইনাস উপরে কি লেখা যায় sin x নিচে কি লেখা যায় cos x ওকে তো লিমিট h tends to 0 1 by h ওকে এখানে কি লসাগু যায় cos x plus h আর কি cos x তাহলে cos x plus h cos x plus h বাদ দিলে কি থাকে cos x তাহলে sin x plus h এর সাথে cos x কি হবে গুণ তাহলে sin x plus h এর সাথে cos x কি হবে গুণ মাইনাস cos x কি যায় বাদ যায় তাহলে কি থাকে cos x plus h আর sin x তাহলে এখানে কি আসবে তোমার sin x আর এটা কি আসবে cos x plus h সেকেন্ড ব্র্যাকেট ওকে এখন এখানে একটা পরিচিত সূত্রের সাথে যায় পরিচিত সূত্রটা কি যেমন দেখো sin a minus b sin a minus b সূত্র কি sin a cos b minus cos a sin b তাহলে যদি আমরা চিন্তা করি যে x plus h এটা যদি a চিন্তা করি আর এটাকে যদি b চিন্তা করি তাহলে কি হয় sin a cos b তাহলে কি দাঁড়ায় sin b cos a ওকে কথা বুঝতে পারছো অর্থাৎ কি লেখা যায় এটা যদি sin a cos b হয় তাহলে sin b cos a সাজায় যদি এটাকে আগে লিখি cos a sin b তো এই ফর্মেটই তো আসে তাই না sin a cos b মাইনাস cos a sin b ডিভাইড বাই cos x plus h ডিভাইড বাই cos x এটা কি লেখা যায় sin a minus b এর সূত্র কার সূত্র sin a minus b ওকে সেটা আমরা পরের লাইনে লিখি তাহলে পরের লাইনে যদি লিখি d by dx tan x তো কি লেখা যায় লিমিট তোমার হচ্ছে h tends to 0 1 by h তাহলে এখানে কি লেখা যায় sin a minus b sin a কোনটা x plus h minus x ওকে
কারণ sin a কোনটা x প্লাস s আর b কোনটা x, তাহলে x প্লাস s থেকে এই তোমার মাইনাস, যেহেতু a মাইনাস b তাহলে x প্লাস h মাইনাস x, ঠিক আছে। আর নিচে যেটা যেরকম আছে সেরকমই থাকবে, cos x প্লাস h আর এটা কি cos x। ওকে, এখন কি লেখা আছে এখানে, লিমিট h টেন্ডস টু 0। ওকে, তাহলে 1/h সেকেন্ড ব্র্যাকেট উপরে x বাদ যায়, থাকে কি sin h, নিচে কি cos x প্লাস h আর এটা কি cos x। ওকে, লিমিট h টেন্ডস টু 0 1/h। ওকে, এখন একটা জিনিস দেখো, আমরা কি করব, লিমিটটাকে আলাদা করব, sin h এর নিচে দিব h, ওকে, ইনটু লিমিট h টেন্ডস টু 0। ওকে, ভালো করে খেয়াল করো, sin h উপরে উপরে, h কোথায় নিচে নিচে দিচ্ছি, তাহলে এইটা আর এটা একটার মধ্যে দিচ্ছি, অপরটার মধ্যে আমরা কি করব, যেহেতু উপরে কিছুই নাই, sin h অলরেডি এখানে আসছে, তাহলে থাকবে কি 1 আর নিচে এটা, অর্থাৎ cos x plus h আর এটা কি cos x। বুঝতে পারছো? এখন এই যে সূত্রটা কি আসে, এটার ভ্যালু 1 আর এখানে বাকি কি থাকে, h এর যে ভ্যালুটা 0 সেটা কি করব, বসাই দিব, তাহলে কি থাকে 1 cos x plus h এর ভ্যালু কত 0 আর নিচে কি বাকি থাকে কি আর cos x। ওকে, তাহলে 1 ইনটু কি থাকে 1 বাই cos x ইনটু, কারণ এইখানে 0 আসছে, তাহলে কি হবে cos x আর এই আরেকটা cos x। ওকে, আর এই 1 তো দেওয়ার দরকার নাই তোমার, হচ্ছে তাহলে এখানে কি থাকে, এখানে বাকি থাকে 1 ডিভাইডেড বাই cos x মিলে কি হবে cos x cos স্কয়ার x, আর 1 বাই cos স্কয়ার x কে কি লেখা যায় sec স্কয়ার x। ওকে, তাহলে লাস্টে আমার কি দাঁড়াইলো, লাস্টে হচ্ছে আমার অ্যানসারটা দাঁড়াইলো d বাই dx tan x সমান সমান sec স্কয়ার x। ওকে, অর্থাৎ tan x, x যদি পরিবর্তনটা 0 এর কাছাকাছি হয় তাহলে পুরো ফাংশনের যে y এর পরিবর্তন বা হচ্ছে গিয়ে তোমার রেঞ্জের পরিবর্তনের হার বা y এর পরিবর্তনের হার কি হবে sec স্কয়ার x। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছো। তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবা। দেন হচ্ছে আমরা কি করব, যেহেতু 9.2 শুরু করেছি, আমরা 2-3টা ক্লাসের ভিতরে 9.2টা শেষ করে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এতটুকুই, আমরা পরবর্তী ক্লাসে 9.2 এর যে বোর্ড বইয়ে যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো বা সেগুলো আমরা সলভ করবো, সেগুলো সলভ করে 9.2 আমরা শেষ করে তারপর আমরা কোথায় যাবো 9.3 তে। ওকে, সবাই আমার সাথে থেকো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী ভিডিওতে।